পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ ঢাকা দিল্লি। ১.৫ বছরের টানাপোড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার বার্তা। এবারের হজ ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন, আধুনিক প্রযুক্তি আর সুপরিকল্পিত উদ্যোগে কমছে ভোগান্তি, হজ যাত্রীদের স্বস্তি। সোমবার মমতা শুভেন্দুর ভাগ্য পরীক্ষার ফল, ভোট গণনায় তৃণমূলের আপত্তি সুপ্রিম কোর্টেও খারিজ, বাতিল হওয়া ১৫ কেন্দ্রে ভোট গ্রহণ। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। প্রায় ১.৫ বছর টানাপোড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে ঢাকা দিল্লি। ভারতও কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পূর্ণ ভিসা কার্যক্রমে ফিরতে যাচ্ছে, এমন তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। কূটনৈতিক সূত্র বলছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় দুই দেশই দূরত্ব কমিয়ে যোগাযোগ, বাণিজ্য ও জনসম্পর্ক পুনরুদ্ধারে আগ্রহী। নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণের পর এই প্রক্রিয়া আরও গতি পেতে পারে বলেও মনে করা হচ্ছে। জুলাই আন্দোলনের পর তৈরি হওয়া কূটনৈতিক শীতলতা কাটিয়ে এবার ভিসাকে সম্পর্ক পুনর্গঠনের নতুন সেতু হিসেবে দেখছে ঢাকা ও দিল্লি। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপান গেছেন। শনিবার ভোররাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। সফর সঙ্গী হিসেবে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান। সফরে বিভিন্ন আয়োজন ও একাধিক বৈঠকে অংশ নেবেন বিরোধী দলীয় নেতা। আলোচনা করবেন রাষ্ট্রীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে। আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে। (২০২৬) সালের হজ ব্যবস্থাপনা এসেছে ব্যাপক পরিবর্তন। আধুনিক প্রযুক্তি আর সুপরিকল্পিত উদ্যোগের ফলে আগের বছরগুলোর তুলনায় এবার ভোগান্তি কমেছে হজ যাত্রীদের। ঢাকাতেই সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন হওয়া, মক্কা ও মদিনায় সরাসরি লাগেজ পৌঁছে দেওয়ার মতো সেবায় স্বস্তিতে রয়েছেন হাজিরা। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবারের হজের অন্যতম বড় আকর্ষণ সৌদি পোস্ট অ্যান্ড লজিস্টিক বা এসপিএল সেবা, যেখানে হাজিদের লাগেজগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে যাচ্ছে সৌদি আরবে। এতে ভারী মালামাল বহনের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন হজ যাত্রীরা। সেই সাথে ঢাকার বিমানবন্দর থেকে সম্পন্ন হচ্ছে জেদ্দা অংশের ইমিগ্রেশনের শতভাগ কাজ। এতে সৌদি আরব পৌঁছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি নেই হাজিদের। এদিকে মক্কা বাংলাদেশ হজ কাউন্সিলর কামরুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা মেনে তারা সব কাজ করছেন। হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ হজ মিশন কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ৪১,৬২৯ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন, যেখানে আগামী ২১ মে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সোমবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের গণনা ও ফলাফল, সেখানেই নির্ধারণ হবে মমতা শুভেন্দুর ভাগ্য। তার আগে শনিবার অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের ২টি আসনের ১৫টি কেন্দ্রে পুনরায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এদিকে ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীর নিয়োগ নিয়ে তৃণমূলের আপত্তি খারিজ করেছেন সর্বোচ্চ আদালত। অন্যদিকে ভোট গণনা নিয়ে মুখোমুখি অবস্থান তৃণমূল ও বিজেপির। আবারও চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। কারচুপি ও হট্টগোলের অভিযোগে মাগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন দিতে বাধ্য হয় দেশটির নির্বাচন কমিশন। ভোটের সহিংসতা ঠেকাতে দুটি আসনের ১৫টি বুথে নিরাপত্তা জোরদার করা হয়। ভোটার উপস্থিতি পর্যাপ্ত হলেও ভোট দিতে এসে সময় নষ্ট হয় ক্ষুব্ধ সাধারণ কর্মজীবীরা। দুদিন ভোট দিতে এসে কাজে যাওয়া সম্ভব হয়নি। আমরা সাধারণ শ্রমজীবী, নির্বাচনের নামে কোন্দল চাই না। এদিকে ভোট গণনার আগে রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোট গণনা প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের যুক্ত করার সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট, যার বিপক্ষে আদালতের দ্বারস্থ হয় দলটি।
তবে সুবিধা করতে পারেনি মমতার দল। নির্বাচন কমিশনের সম্মতিতে সরকারি কর্মীর উপস্থিতিতে ভোট গণনায় অসন্তুষ্টির কিছু নেই বলে সাফ জানান আদালত। 4 মে রাজ্যের 294টি আসনের ভোট গণনা অনুষ্ঠিত হবে 77টি কেন্দ্রে। তার আগে স্ট্রং রুমগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি স্ট্রং জোন ঘিরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি সমর্থকদের মুখোমুখি হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি নিজেদের বিজয়ী দাবি করে আনন্দ মিছিলও করতে দেখা গেছে রাজনৈতিক দলের সমর্থকদের। নীরব দাস, নিউজ 24। কানাডার আলবার্টা প্রদেশের ইউনিভার্সিটি অফ ক্যালগেরিতে আয়োজিত হয়েছে নবীনদের বরণ ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন বাংলাদেশি শিক্ষার্থীরা। কানাডা প্রতিনিধি লায়লা নুসরাতের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবেই আনন্দে মেতে ওঠেন কানাডার ইউনিভার্সিটি অফ ক্যালগেরির বাংলাদেশি শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক টুকরো বাংলাদেশে, যেখানে প্রায় 500 বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। সেই সাথে অবদান রাখছে কানাডার শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে। আমি বলবো আরো প্রচুর সংখ্যায় বাঙালিরা এখানে আসুক, পড়াশোনা করুক, দেশের উন্নতি করুক। বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ কানাডার উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই সময় আয়োজকরা বলেন, এমন উদ্যোগ পেশাজীবীদের সাথে তরুণ শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি করবে। আমাদের যারা নবীন আছেন বা যারা পাশ করে চলে গিয়েছেন বা এই ইউনিভার্সিটি যারা শিক্ষকতা করছেন, সবাই মিলে আমরা ছোট্ট একটি বাংলাদেশ গড়ে তুলেছি। আমরা সবাই মিলে একসঙ্গে অনেক মজা করছি। এই প্রোগ্রামে শুধুমাত্র স্টুডেন্ট না, আমাদের কমিউনিটি সবাই, যত মানুষ আছে, অ্যালুমনাই আছে, আমাদের গেস্ট আছেন, সবাই আসে, একসাথে একটা মিলন মেলার আয়োজন হয়। বিদেশের মাটিতে বাংলাদেশি সংস্কৃতির এমন অনুষ্ঠান বারবার আয়োজিত হোক, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মে দিবস উপলক্ষে লেবাননের রাজধানীর আল কোলা প্যানাসল অফিসের হলরুমে আলোচনা সভার আয়োজন করে লেবানন শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি কাস্টো আব্দুল্লাহ। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের পাশাপাশি শ্রীলঙ্কা, ইথিওপিয়া, সেনেগাল, মাদাগাস্কার ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি তুলে ধরেন। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের চিন্তা করছে সরকার, যাদের 80% হবে নারী, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সিলেট সফরে জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও বাসিয়া নদী পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে তারেক রহমান ওসমানী বিমানবন্দরে নামার পর জিয়ারত করেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার। সিলেটের জলাবদ্ধতা নিরসন, সুরমাপাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 7,500 কোটি টাকা। পরে যোগ দেন সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে। বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে সিলেট শহরে জলাবদ্ধতা থাকবে না। এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানি থেকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী, যার 80% হবে নারী। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে, যারা সংসার দেখাশোনা করেন, দায়িত্ব যাদের, তাদেরকে গিয়ে তারা অ্যাওয়্যার করবে, সচেতন করবে। সুধী সমাবেশের পর সিলেটের কাশীপুর ইউনিয়নের বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, এই খনন কাজ শেষ হলে সরাসরি উপকৃত হবে 80,000 কৃষক। 80,000 কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই 80,000-এর বাইরে আরো 1.5 লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। তাই এই খালটা খাটলে আপনারা যারা যাদের জমি জমা আছে এই খালের 2 পাশে এই ফসল যে উৎপাদন হয়
প্রায় 7,000 মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। সরকার প্রধান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ সহ অর্থ সহায়তা পাবে কৃষকরা। ইতিমধ্যে 12 লাখ কৃষকের সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। 12 লক্ষ কৃষকের কৃষি ঋণটা আমরা সরকার থেকে মওকুফ করে দিয়েছি সুদ সহ। মাহমুদ হাসান, নিউজ 24। বিশ্বমানের খেলোয়াড় তৈরি করবে বাংলাদেশ। তরুণদের প্রতিভা বিকাশে পাশে থাকবে সরকার। শনিবার সিলেটে নতুন করে স্পোর্টস উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ভবিষ্যতে এই শিশুদের মধ্য থেকেই তৈরি হবে দেশের সরকার প্রধান। বৃষ্টি ভেজা দিনে কাদা মারিয়ে সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সিলেট ওসমানী স্মৃতি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা জানান উপস্থিত শিশু কিশোরদের। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ 8টি খেলা নিয়ে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেউ ফুটবল, কেউ ক্রিকেট, আবার কেউ ব্যাডমিন্টন খেলার প্রদর্শনীতে অংশ নেয়। মার্শাল আর্ট, জুডো ও কুংফুর মাধ্যমে আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করে শিশু কিশোররা। সরকার প্রধান বলেন, আগামী দিনে বাংলাদেশের দায়িত্ব এই শিশুদেরই নিতে হবে। বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে। প্রতিভা বিকাশে সরকার সুযোগ তৈরি করে দেবে বলেন প্রধানমন্ত্রী। সরকার থেকে আমরা আমাদের দেশের যে সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। পরে নতুন করে স্পোর্টস 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, সিলেট। জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছে 11 দল। জনস্বার্থ বিরোধী কাজ করলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, এসব মন্তব্য করেছেন বিএনপির 2 শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান। এদিকে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আসছে জ্বালানি বান্ধব নতুন নীতি। শনিবার রাজধানীতে আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কথা বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে। নজরুল ইসলাম বলেন, জনস্বার্থ বিরোধী কাজ করলে যে কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া যেতে পারে। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ, এটা বিএনপির কাজ না। বিএনপি রাজনৈতিকভাবে অবস্থান ব্যক্ত করবে, বিএনপি রাজনৈতিকভাবে জনগণকে কনভিন্স করার চেষ্টা করবে যে এই যে দলটি, এই যে দলের নেতাকর্মীরা, তারা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, কাজে এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না। এদিকে জিয়া পরিষদের শোকসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই সনদ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে 11 দল। এই জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাজ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। এখন অবলীলায় বলছে যে না, সবটাই করতে হবে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে অংশ নেন জ্বালানি মন্ত্রী। জানান, আগামী জুনের মধ্যেই আসছে নতুন জ্বালানি নীতি। আমরা এই সোলারকে এগিয়ে নেওয়ার জন্য উইল গিভ ইনসেন্টিভ। উই আর থিঙ্কিং অফ দ্য ট্যাক্স, কিভাবে ট্যাক্স কমিয়ে এটা ঠিক করা যায়। উই আর থিঙ্কিং অফ দ্য যারা সোলারকে ব্যবহার করে বেশি, তাদেরকে কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায়, এগুলো আমরা চিন্তা করছি এবং আশা করি আগামী জুনের মধ্যে আপনারা এই পলিসিটা পাবলিকলি দেখতে পারবেন। মন্ত্রী জানান, 2 মাসে জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় $2 বিলিয়ন। এমন অবস্থায় টেকসই সমাধানের পথে হাঁটছে বাংলাদেশ।
solar can cater only for আল মোহাইমেদুল খান, নিউজ 24, ঢাকা। গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার, মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনা এক সেমিনারে তিনি বলেন, সরকার সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদিকে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ পতনের পর বিএনপি শুধুই ক্ষমতা চায়, সংস্কার চায় না। শনিবার জাতীয় কনভেনশন উপলক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো সেখানে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সংস্কারকে অস্বীকার করছে, অথচ শেখ হাসিনা পতনের আগে সংস্কারের দাবি করত দলটি। যে বিএনপি তারা আসলে সংস্কারের কথাটা হাসিনা পতনের আগে পর্যন্ত যেভাবে বলতো, হাসিনার পতনের পর থেকে সংস্কারের বিষয়ে তাদের চাওয়া পাওয়া ছিল না, তাদের শুধু চাওয়া পাওয়া ছিল ক্ষমতা কেন্দ্রিক। তারা আসলে নিজের ইচ্ছাতে সংস্কারের পন্থী একটা অবস্থানে তারা ছিলেন, এটা কিন্তু তাদের বক্তব্যের মধ্য দিয়ে আর প্রমাণিত হয় না। গণভোট এবং সংস্কার পরিষদ এই বিষয়টা সেটেলড ইস্যু, ফলে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবে। এবং কিন্তু আমরা দেখলাম যে তারা শুরুই করলো শপথ ভঙ্গ করে, এবং তারা সংস্কার পরিষদের শপথ নেয় নাই। এদিকে খুলনা প্রেস ক্লাবে এক সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি জুলাই সনদের আড়ালে গণভোটের রায়কে অস্বীকার করছে। এটি কেবল রাজনৈতিক কৌশল নয়, সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান। সংকট তৈরি করেছে বিএনপিকে এই সংকটের সমাধান করতে হবে। তা না হলে 5 কোটি মানুষ গণভোটে হাতে ভোট দিয়ে হাত জলাযুক্ত করে যারা আমাদেরকে এই দায়বদ্ধ করেছেন, আমরা এই ইস্যু যদি পার্লামেন্টে নিষ্পত্তি না হয়, তাহলে 5 কোটি মানুষের কাছে আমরা এই আন্দোলনকে আবার নিয়ে যাব। তিনি আরো বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার দেশকে গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। মানুষের কাছে। তাওফিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আবারও বৃষ্টি শুরু হয় বিপাকে হাওরের কৃষকরা, সঙ্গে বিপত্তি বাড়িয়েছে উজানের ঢল। এতে নতুন করে বিভিন্ন এলাকার বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এর মাঝেই যতটা সম্ভব ধান কেটে ঘরে তুলছেন তারা। তবে মেঘলা আকাশে ধান শুকানো হয়ে পড়েছে দায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পানির নিচে কৃষকের স্বপ্ন, চোখের সামনে স্বপ্নের সোনালী ফসল হারিয়ে যেতে দেখে বাকরুদ্ধ তারা। তাই তো কৃষকের একমাত্র লক্ষ্য যতটুকু পারা যায় ধান কেটে পাড়ে নিয়ে আসা। তবে এই ধান শুকানো যেন আরেক যুদ্ধ। মৌলভীবাজারের হাওর অঞ্চল সহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে, বহু কষ্টে ফলানো ফসল হারিয়ে দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, সংকট থাকায় দ্বিগুণ পারিশ্রমিকে আনতে হচ্ছে ধান কাটার শ্রমিক। আমারও ক্ষেত্রের উপরে নির্ভর, আমি গরিব মানুষ, আর আল চাষ করে খাই, আমি এখন কিছু করতে পারি না। প্রতি বছরই আমাদের এখানে বন্যা হয়, তবে এবছর যে পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে মাত্র 2 দিনের মেঘে। কৃষি বিভাগ জানিয়েছে, মৌলভীবাজারের প্রায় 1150 হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এদিকে কিশোরগঞ্জ হাওরের প্রায় 9000 হেক্টর জমির সোনালী ধান পানিতে তলিয়ে গেছে। ফসল হারিয়ে দিশেহারা জিরাতি কৃষকরা। ধান কেটে আনলেও রোদ না থাকায় শুকাতে পারেনি। ঘরে পানি চলে আসায় তলিয়েছে বস্তায় সংরক্ষণ করা ধানও। জমি কষি করে আমি পানি টানি নিয়ে থাকা কিছু আমরা তুলছি, রাস্তাতে বেরিয়েছি। আমরা তো চলার মতো কোনো ক্ষমতা নাই। কিছু কাটছি, কিছু বেশি অংশ লেগে গেছে পানি। এদিকে নেত্রকোনায়ও একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না তারা। নদী যেহেতু পানির নিচে ঠাই পাইবে না, পানি ফুললে অটোমেটিক যতই বান্ধন পানি উপরে উঠে চলে যাবে। পানি যাওয়ার একটা সুন্দর রাস্তা করে দেয়, তাইলে আমাদের যে এই যে দুর্ভোগ, কৃষকের যে হতাশা, এই হতাশা এবং ক্লান্তি দূর হবে। এদিকে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে যাওয়া ও বাঁধের উপর দিয়ে পানি উপচে পড়ায় হাওরের হাজারো কৃষক এখন চরম দুশ্চিন্তা ও ক্ষতির মুখে পড়েছেন। আমরা সকলেই চাই যে ওই বাইচল যে পানিটা আছে, এই পানিটা তলাতল যাইতো, এই রাস্তার এত প্রয়োজন না। হবিগঞ্জের হাওর অঞ্চলে প্রায় 5000 হেক্টর জমির ফসল সম্পূর্ণ তলিয়ে গেছে, আর প্রায় 1500 হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রক্ষা করলাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এদিকে অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢলে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের প্রায় 7,000 হেক্টর জমির সোনালী ধান। ফসল হারিয়ে দিশেহারা জিরাতি চাষিরা। এই অবস্থায় সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্ত কৃষকরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তলিয়ে গেছে হাওরের কৃষকের স্বপ্ন। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল হারিয়েছেন বেশিরভাগ কৃষক। কারো ফসল তলিয়ে গেছে পানিতে, অনেকে ধান কেটে আনলেও রোদ না থাকায় শুকাতে পারেনি। ঘরে পানি চলে আসায় তলিয়েছে বস্তায় সংরক্ষণ করা ধানও। অনেকে ধান ট্রাকে তুলে শুকনো জায়গায় নিয়ে যাচ্ছে। কিশোরগঞ্জের ইটনার বাগুইল হাওর এলাকায় রাস্তার পাশে ও হাওরের মধ্যে অনেক ছোট ঘরে বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা এসে বসবাস করে এবং ধান চাষ করেন। দুর্যোগ পরিস্থিতিতে দিশেহারা জিরাতি পরিবারগুলো। জমি কষি করে আমি পানি টানি নিয়ে কিছু আমরা তুলছি, রাস্তা তুলে বেরিয়েছি। আমরা তো চলার মতো কোনো ক্ষমতা নাই। কিছু কাটছি, কিছু বেশি অংশ লেগে গেছে পানি। ফসল হারানো ক্ষতিগ্রস্ত জিরাতি চাষিদেরও সহায়তার তালিকা অন্তর্ভুক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা। নিমজ্জিত ফসল যেগুলি ক্ষতির আওতায় আসবে সে সকল কৃষককে শনাক্ত করে আমরা কৃষক তালিকা করব এবং জিরাতি কৃষকরাও এই ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অন্তর্ভুক্ত হবে। এর আগে 2017 সালে আগাম বন্যায় পানিতে তলিয়ে গিয়েছিল হাওরের বোরো ধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল প্রবাসী সংবাদে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।